তেজগাঁ থেকে সংবাদ সন্ধানে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা। জাহিদ হোসেন। জানাবো বার্তাকক্ষের সর্বশেষ। দেশে মোট করোনা রোগী ৫ লাখের কাছাকাছি, আরও ২৫ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৭,২৪২। জয়পুরহাটের রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় দুর্ঘটনায় প্রাণ গেল ১২ বাস যাত্রীর, আহত ৩ জন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, রাষ্ট্রপতির কাছে ৪২ বিশিষ্ট নাগরিকের চিঠি। কলেজ কমিটি নিয়ে বিরোধে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, বলছে পুলিশ। যুবলীগ নেতা সহ গ্রেপ্তার ৩। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। দেশে মোট করোনা রোগী ৫ লাখের কাছাকাছি পৌঁছেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪,৯৯,৫৬০ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪,৩৫,৬০১ জন। এদিকে এই ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন আরও ২৫ জন। এর মধ্যে পুরুষ ১৭ এবং নারী ৮ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৭,২৪২ জনের। ১৬০টি ল্যাবে ২৪ ঘন্টায় ১২,৩০০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,২৬৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৩০%। আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯৮৭ জন। অক্সফোর্ডের ৩ কোটি ভ্যাকসিনের মধ্যে প্রথম দফায় জানুয়ারিতে আসবে ৫০ লাখ। স্বাস্থ্যকর্মী, পুলিশ ও ৬০ ঊর্ধ্বসহ ১০ ধরনের মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে দেয়া হবে এসব ভ্যাকসিন। এছাড়া সামনের বছরই গ্যাবি, ইউনিসেফ থেকে ৬,৮০,০০,০০০ ভ্যাকসিন পাবার আশ্বাস পেয়েছে বাংলাদেশ, যা পূরণ করবে মোট জনগোষ্ঠীর ২৫ ভাগের টিকার চাহিদা। বাংলাদেশে বেক্সিমকোর মাধ্যমে অক্সফোর্ডে ৩ কোটি করোনা ভ্যাকসিন আসছে। ৬ ধাপের মধ্যে প্রথম দফায় জানুয়ারিতে আসবে ৫০ লাখ ভ্যাকসিন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের ২টি করে ডোজ নিতে হবে এক ব্যক্তিকে। প্রথম ডোজ নেয়ার ২৮ দিন পর নিতে হবে দ্বিতীয় ডোজ। এছাড়া ইউনিসেফের মাধ্যমে গ্যাভি কোভ্যাক্স থেকে ৩,৪০,০০,০০০ মানুষের জন্য ৬,৮০,০০,০০০ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। অক্সফোর্ড ও কোভ্যাক্সের টিকায় দেশের ২৫ ভাগ মানুষের চাহিদা মিটবে। উৎপাদন থেকে বিতরণ পর্যন্ত প্রতি ডোজের জন্য $৬.৫ খরচ হলেও বাংলাদেশিরা পাবেন বিনামূল্যে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে প্রথম দফায় টিকা পাবেন সরকারি বেসরকারি ১০ লাখ স্বাস্থ্যকর্মী, পুলিশ বাহিনীর ৫ লাখ সদস্য। তবে তাদের মধ্যে ট্রাফিকে কর্মরতরা পাবেন অগ্রাধিকার। মুক্তিযোদ্ধা ২,১০,০০০, ৫০,০০০ গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ৫,০০০ কর্মকর্তা কর্মচারী রয়েছেন এই তালিকায়। সেনাবাহিনীর জন্য ৩ লাখ এবং সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিদের জন্য বরাদ্দ ৭০,০০০। এই ভ্যাকসিনগুলো 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা যাবে এবং এই সংরক্ষণাগার আমাদের সারা দেশেই আমাদের যে ইপিআই এর হিউজ সাকসেসফুল প্রোগ্রাম আছে তাদের অলরেডি আছে এবং কোথাও কোথাও কিছু কিছু বৃদ্ধি করতে হবে, হয়তো সেটার জন্য কাজ চলছে। এছাড়া প্রথম দফায় টিকা পাওয়ার ক্ষেত্রে ৬০ ব্যক্তিরা পাবেন অগ্রাধিকার। এদের মধ্যে আবার প্রাধান্য পাবে ক্যান্সার, যক্ষ্মা, ডায়াবেটিস সহ অন্যান্য রোগী। আমরা আশা করছি যে অক্সফোর্ডের ভ্যাকসিনও যে কোনো সময় অনুমোদন পেয়ে যাবে। আর অনুমোদন যদি পেয়ে যায় তাহলে ভারত আমাদের কাছের রাষ্ট্র, সেখানে তারা নিজেদের জন্য ভ্যাকসিন প্রডিউস করবে, আমাদের জন্য ভ্যাকসিন প্রডিউস করবে এবং ভারত বাংলাদেশ একই সাথে ভ্যাকসিন পাবো বলে আমরা বিশ্বাস রাখি। তো সেক্ষেত্রে আমরা জানুয়ারিতে পেতেই পারি। এরই মধ্যে ক্রয় চুক্তি স্বাক্ষর করে পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটে। ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তুতিও চলছে পুরোদমে। এখন কেবল ভ্যাকসিন পাওয়ার অপেক্ষা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে করোনা সংক্রমণ ছাড়িয়েছে ১ কোটি। শুক্রবার দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৭,০০০ মানুষ। আর নতুন ৩৪২ মৃত্যুসহ প্রাণহানি ছাড়িয়েছে ১,৪৫,০০০। করোনায় মেক্সিকোতে নতুন ৭৬২, রাশিয়ায় ৫৮৫ এবং পোল্যান্ডে ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শুক্রবার ২,৭০০ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩,২০,০০০। যুক্তরাষ্ট্রের পর দৈনিক সর্বোচ্চ মৃত্যু দেখেছে জার্মানি। মারা গেছেন ৮৩৮ জন, যা এ পর্যন্ত দেশটিতে একদিনের সর্বোচ্চ। সব মিলিয়ে বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে ১৬,৮৩,০০০। নতুন শনাক্ত ৭ লাখ সহ মোট আক্রান্ত ছাড়িয়েছে ৭,৬১,০০,০০০ বেশি। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে জরুরি প্রয়োগের অনুমোদন পেল মডার্নার টিকা। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের ২০ সদস্যের একটি উপদেষ্টা দল ভ্যাকসিনের অনুমোদনের পক্ষে ভোট দিলে এই ঘোষণা দেয়া হয়। সংস্থাটি জানায় প্রতিষ্ঠানটির সাথে ২০ কোটি ডোজের চুক্তি হয়েছে, যার মধ্যে ৬০ লাখ ডোজ ২৪ ঘন্টার মধ্যে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে। এর আগে মঙ্গলবার এই টিকা ৯৪% কার্যকর এবং নিরাপদ বলে ৫৪ পৃষ্ঠার একটি নথি প্রকাশ করে FDA। এদিকে স্থানীয় সময় শুক্রবার ফাইজার বায়োনটেকের টিকা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ সময় করোনার টিকাকে নিরাপদ ও কার্যকর বলে মন্তব্য করেন তিনি। পেন্সের পাশাপাশি টিকা নেন তার স্ত্রী ও সার্জন জেনারেল জেরেমি অ্যাডামসও। এই টিকা কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। নাগরিকদের মাঝে ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে আস্থা তৈরির লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা হোয়াইট হাউস। এদিকে দরিদ্র দেশগুলোর মধ্যে ২০০ কোটি ডোজ ভ্যাকসিনের নিশ্চয়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মহাসচিব। জয়পুরহাটের পুরানাপোল রেলগেটে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা বলছে পুলিশ। ঘটনার পর ৭ ঘন্টা বন্ধ ছিল উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এদিকে এ ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে ২টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জয়পুরহাট থেকে ছেড়ে আসা বাঁধন নামের একটি যাত্রীবাহী বাস হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিল। সদর উপজেলার পুরানাপোল রেলগেট অতিক্রম করার সময় ওই বাসটিকে দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এ সময় বাসটির একাংশ প্রায় আধা কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই মারা যান বাসের বেশ কয়েকজন যাত্রী। হাসপাতালে নেয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও কয়েকজনের। নিহতরা হলেন বাস চালক জয়পুরহাট সদর উপজেলার মামুনুর রশিদ, রমজান পাঁচবিবি উপজেলার সরোয়ার হোসেন, আরিফুর রহমান রাব্বি আক্কেলপুর উপজেলার সাজু মিয়া এবং নওগাঁর রানীনগর উপজেলার বাবু। আমি করিমনগরের রাস্তার মোড়ে যখন রেলগেটের পাশে মেন রোডে উঠি তখন ট্রেনটা ওই দিক থেকে আসতেছিল, উত্তর দিক থেকে, আর বাসটা আসতেছিল জয়পুরহাট টু হিলির দিকে যাচ্ছিল। বাস পার হচ্ছিল, এমন সময় ট্রেন হঠাৎ করে ঢুকে গেছে। তার মধ্যে বাড়ি দিয়ে একবারে সামনে পর্যন্ত হাফ কিলোমিটার পর্যন্ত একবারে বাস চলে আসছে, আর ৫ থেকে ৭ জন ওখানে পড়ে গেছিল যাত্রী। ১০ মিনিটের ব্যবধানে, মানে গেট বন্ধ না করার জন্য অ্যাক্সিডেন্ট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ এই রেল ক্রসিংয়ে গেটম্যান থাকাটা জরুরি ছিল বলছে পুলিশ। টোটাল ১০ জনকে এখান থেকে তারা রেস্কিউ করেছে। রেস্কিউ করে তারা মেডিকেলে সবাইকে নিয়ে যাওয়া হয়েছে। এই পর্যন্ত হলো আজকের রেস্কিউ কাজের খবর। এখন আমরা সার্চ করে দেখছি কোনো ভিকটিম আটকা পড়া নেই। জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে এখানে এসে তারা উদ্ধার কাজ পরিচালনা করে এবং আমাদের যে লোকাল ফাঁড়ি আছে জয়পুরহাট, ওরাও আসে। আমি এসে পৌঁছেছি। এখন এখানে দেখা যাচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে গেটম্যান ছিল, গেটে কোনো গেট ব্যারিয়ার ফেলা ছিল না, যার জন্য আমার কাছে মনে হয়েছে ঘটনাটা ঘটছে। দুর্ঘটনার সময় বাসটিতে থাকা বেশিরভাগ যাত্রী দিনমজুর ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গেল ৫ বছরে ৬৩০টি ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩৪ জন বলছে রেল কর্তৃপক্ষ। এর বেশিরভাগই ঘটেছে লেভেল ক্রসিংয়ে। এ ধরনের দুর্ঘটনা রোধে ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে মন্ত্রণালয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন প্রাণহানি এবং দুর্ঘটনার বড় কারণ অবৈধ এবং অনিয়ন্ত্রিত লেভেল ক্রসিং। তাই এগুলো বন্ধের পাশাপাশি সচেতন করতে হবে যানবাহন চালক ও সাধারণ মানুষকে। রেলওয়ে আইন অনুযায়ী রেলপথের দুপাশে ১০ ফুট করে এলাকায় জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ওই সীমানার ভিতর কেউ প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করার বিধান রয়েছে। আর দুর্ঘটনায় রেল লাইনে কাটা পড়ে কেউ মারা গেলে তা অপমৃত্যু হিসাবে গণ্য হয়।
জনসচেতনতার অভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটছে প্রতিনিয়তই। তবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটছে লেভেল ক্রসিংয়ে বিভিন্ন যানবাহনের সাথে ট্রেনের সংঘর্ষে। এ ধরনের মৃত্যু দুর্ঘটনা রোধে 650টি লেভেল ক্রসিং গেট আধুনিকায়ন, ফ্লাইওভার নির্মাণ, 1800 গেটম্যান নিয়োগ দেওয়া সহ নানা কর্মকাণ্ডে প্রায় 350 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে রেলপথ মন্ত্রণালয়। এতে দুর্ঘটনা রোধের পাশাপাশি আধুনিক হবে রেল যোগাযোগ। 650 গেটকে আমরা আধুনিক করতেছি, যেগুলো অটোমেটিক করবে, অপারেট করবে। এই যে পদ্মা লিঙ্ক, যেটা যশোর পর্যন্ত 172 কিলোমিটার, এইখানে যত রেল ক্রসিং পড়বে সেটা হয় আন্ডারপাস হবে, না ওভারপাস হবে। দেশে প্রায় 1300 বৈধ লেভেল ক্রসিং এর পাশাপাশি রয়েছে 1200-রও বেশি অবৈধ ক্রসিং, অথচ গেটম্যান রয়েছে মাত্র 700। বিশ্লেষক ও দুর্ঘটনা গবেষকরা বলছেন, রেলপথে প্রাণহানি রোধ করতে দেশের সব অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করে দিতে হবে। আর যেসব ক্রসিং বাজার সহ ব্যস্ত এলাকা অবস্থিত, সেখানে প্রয়োজনীয় লোকবল দিয়ে গেট নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে। যেসব রাস্তাগুলো তৈরি করা হয়েছে, সেই রাস্তাগুলো অবৈধ লেভেল ক্রসিংয়ে যথাযথভাবে তৈরি করা হয়নি। এগুলো রেললাইনের উপরে যত উঁচু, রাস্তাটি সেরকম উঁচু নয়। অনেক সময় দেখা যায় যে কোনো গাড়ি যখন এই লেভেল ক্রসিং গেট ক্রস করতে চায়, রেললাইনের উপরে ওঠার পরে দেখা যায় তার সামনের চাকা অনেক উঁচুতে আর পিছনের চাকাটা অনেক নিচুতে। অনেক ক্ষেত্রে আমরা হেডফোন ব্যবহার করে বা গান শুনতে শুনতে অথবা বেখেয়ালভাবে যখন লেভেল ক্রসিং বা ট্রেন লাইন বরাবর যখন আমরা যাই, তখন কিন্তু দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটে যায়। তো এক্ষেত্রে সচেতনতা যেমনটা প্রয়োজন রয়েছে, পাশাপাশি টেকনিক্যাল যে ইস্যুগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং যে ভুলগুলোর কারণে অ্যাক্সিডেন্ট ঘটে, সেটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। রেলওয়ে সূত্র বলছে, 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত 630টি দুর্ঘটনায় 74 জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন 248 জন। তবে এসব দুর্ঘটনায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করছে দুর্ঘটনা নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংগঠন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান, যুবলীগ কর্মী সবুজ ও হৃদয়। কুষ্টিয়া পুলিশ সুপার তানভীর আরাফাত জানিয়েছেন, নৈশ প্রহরী খলিলুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, স্থানীয় কলেজের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে বর্তমান কর্তৃপক্ষকে বিপদে ফেলার জন্য এটি ঘটানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার রাতে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে। এখন পর্যন্ত তদন্তে যেটা এসেছে, সেটা এখন পর্যন্ত তদন্তে আমি বলছি যে তারা ম্যানেজিং কমিটি নিয়ে, কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে তাদের ভিতরে একটি দ্বন্দ্ব আছে। তো এটা আরও খতিয়ে দেখব, আর তাদেরকে রিমান্ডে আনা হবে, আরও তদন্ত করার প্রয়োজন আছে। তারপরে আমরা আসলে বলতে পারবো যে সঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থ সংশ্লিষ্ট অসৎ আচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন দেশের 42 জন বিশিষ্ট নাগরিক। গেল 14 ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়। 42 জন নাগরিকের পক্ষে ওই চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের গুরুতর অসৎ আচরণ ও আর্থিক দুর্নীতির কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়। অভিযোগের মধ্যে রয়েছে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসাবে 2 কোটি টাকা গ্রহণ, নিয়োগের নামে 4 কোটি 8 লাখ টাকার দুর্নীতি, নিয়ম বহির্ভূত গাড়ি ব্যবহার এবং ইভিএম কেনায় অনিয়ম। আর অসৎ আচরণের মধ্যে বলা হয়েছে একাদশ জাতীয় সংসদ, ঢাকা, গাজীপুর, খুলনা, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে গুরুতর অসৎ আচরণ। সংবাদ সম্মেলনে শাহদিন মালিক বলেন, সাংবিধানিক পদে যারা আছেন তাদের বিরুদ্ধে তদন্ত করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। রাষ্ট্রপতি এই নির্দেশ দিতে পারেন। গুরুতর অসৎ আচরণের দায়ে তারা দোষী প্রমাণিত হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের পদ থেকে অপসারণ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। বার কাউন্সিলে আইনজীবীদের অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার সময় মোহাম্মদপুরের 2টি কেন্দ্রে ভাঙচুর, অন্য শিক্ষার্থীদের বাধা ও খাতা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। শনিবার সকালে প্রশ্নপত্র কঠিন হওয়ার দাবি করে একদল শিক্ষার্থী বিক্ষোভ ও ভাঙচুর করে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করে। এরপর আর পরীক্ষা হয়নি মোহাম্মদপুর মডেল ও কেন্দ্রীয় কলেজে। এদিকে বার কাউন্সিল চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন জানিয়েছেন, যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন শুধুমাত্র তাদেরই ফল ঘোষণা করা হবে।
রাজধানীর মোহাম্মদপুর মডেল কলেজ শনিবার সকাল ৯টায় শুরু হয় আইনজীবীদের নিবন্ধনের লিখিত পরীক্ষা। তবে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তা সিলেবাসের বাইরে থেকে এসেছে দাবি করে বিক্ষোভ শুরু করে পরীক্ষার্থীদের এক অংশ। এ সময় পরীক্ষা বাতিলের দাবিতে খাতা ছিঁড়ে ফেলেন তারা। ভাঙচুর চালানো হয় অধ্যক্ষের কক্ষ সহ কলেজ ক্যাম্পাসে। যারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করে তাদের উপরও চড়াও হয় বিক্ষোভকারীরা। দুধের বাচ্চাদেরকে পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা দিতে আসার পর দেখি এখন আমাদের সাথে এরকম করা হচ্ছে। এমসিকিউতে একবার যদি কেউ টিকে সে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে রিটেন, তো আমি দ্বিতীয়বারের পরীক্ষার্থী ছিলাম, এটাই আমার সর্বশেষ পরীক্ষা। এতে যদি আমি দিতে না পারি এটা আমার জন্য অনেক কষ্টের কারণ হয়ে যাবে। 3 বছর পরে একটা পরীক্ষা পেলাম, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা যারা আছি পরীক্ষা দিচ্ছিলাম, আমাদের হলে যে ব্যাপক ভাঙচুর হয়েছে এটা বার কাউন্সিলের ইতিহাসে একটা কলঙ্কিত ইতিহাস। শিক্ষানবিশ আইনজীবীদের এমন আচরণে হতবাক পরীক্ষা পরিদর্শকেরা। আর ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ কলেজ প্রশাসন। বললো যে ওরা পরীক্ষা দেবে না, ওরা বের হয়ে যেতে চাইলো। আমরা ইনভিজিলেটররা ওদেরকে রুমে রাখার চেষ্টা করলাম অনেক, কিন্তু ওরা বললো যে না, অন্যান্য ক্যান্টনে কীরকম হচ্ছে ওরা পরীক্ষা দেবে না। যারা ভাঙচুর করছেন তাদের বাবার পয়সা আছে, এখানে তাদের গরিব মানুষের পয়সা আছে। সরকার তো চেষ্টা করছেন, এখন এরা যদি সচেতন মানুষ, শিক্ষিত মানুষ হয়ে এগুলো করে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটা কোনো মতেই আশা করি না এদের কাছ থেকে। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজেও প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয়। কলেজ প্রশাসন পুলিশ ডাকলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর ঘটনাস্থল থেকে আটক করা হয় 12 জনকে। কলেজ কর্তৃপক্ষ অবহিত করেছে যে তারাও ক্যাম্পাসে ক্লাসরুমের ভিতরে ভাঙচুর টাংচুর করেছে, তো তারা পরীক্ষা দিবে না। তো পরীক্ষা আপাতত স্থগিত, আমরা এখন পরীক্ষার কেন্দ্র মোটামুটি শূন্য। অনিয়মিত পরীক্ষা গ্রহণ, খাতা রিভিউর সুযোগ না থাকা সহ বেশ কিছু ইস্যুতে আন্দোলন করেছিল শিক্ষানবিশ আইনজীবীরা। এরপর বার কাউন্সিল গত 26 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও করোনার কারণে তা স্থগিত করা হয়। আর শনিবারের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল 13,000 শিক্ষার্থীর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বিএনপির 2 ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদ ও শওকত মাহমুদ। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ অভিযোগ অসত্য দাবি করে তার জবাব দলের স্থায়ী কমিটিতে তোলার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। আর দুঃখ প্রকাশ করে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন শওকত মাহমুদ। গেল 14 ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন মোড়ে অবস্থান নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ করেন কিছু নেতাকর্মী। ওই ঘটনায় দলের 2 ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ ও শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। নোটিশ পাওয়ার পর আত্মপক্ষ সমর্থন করে বৃহস্পতিবার চিঠির জবাব দেন শওকত মাহমুদ। শনিবার সকালে দলীয় কার্যালয়ে নোটিশের জবাব দেন হাফিজউদ্দিন আহমদ। এর 1 ঘণ্টা পর বনানীর বাসায় সাংবাদিকদের সামনে সেই চিঠি পড়ে শোনান তিনি। বেগম জিয়া বা তারেক রহমান সম্পর্কে অসৌজন্যমূলক বক্তব্য কখনোই রাখিনি। আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা, নাম দেয় নাই কাদের বিরুদ্ধে, বলেছে সর্বোচ্চ নেতাদের বিরুদ্ধে আমি বলেছি, এটি একেবারেই আমার প্রতি অবিচার করা হয়েছে। দলের ভাইস চেয়ারম্যানকে একজন যুগ্ম মহাসচিব আক্রমণাত্মক ভাষায় কৈফিয়ত তলব করেছেন উল্লেখ করে এতে অপমানিত বোধ করার কথাও জানান তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সম্বলিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে আমি হতবাক হয়েছি। একজন যুগ্ম সচিব, মহাসচিব আদিষ্ট না হয়েও ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারে না, এটা সৌজন্যের ব্যত্যয় হয়েছে এবং যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। এদিকে দলীয় কার্যালয়ে শোকজ নোটিশের জবাব দিলেও এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি শওকত মাহমুদ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণফোরামে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ডক্টর কামাল হোসেন। গণফোরামে ভাঙনের কোনো সুযোগ নেই, আগে থাকলেও এখন নেই বলে দাবি তার। শনিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে বাসভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কামাল হোসেন। তিনি জানান আগামী 9 জানুয়ারি অনুষ্ঠিত হবে দলের কাউন্সিল। এ সময় তিনি মন্তব্য করেন ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার সহ নানা কারণে দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। চলমান সংকট কাটিয়ে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডক্টর কামাল।
পৌষের প্রথম সপ্তাহেই উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামের রাজারহাটে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 6.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের শৈত্যপ্রবাহ মধ্যাঞ্চলের জেলায় ছড়িয়ে পড়ার পাশাপাশি চলতি মাসের শেষের দিকে বড় ধরনের শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা নামতে থাকায় শীতের প্রকোপে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রামের জনজীবন। জেলায় অনুভূত হচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার সাথে কনকনে ঠান্ডা বাতাসে ভোগান্তি পাচ্ছে মানুষের। অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। শিশু, বৃদ্ধ সহ শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বাড়ছে পাল্লা দিয়ে। কোনো ইনকাম নাই, ঠান্ডা কোনো চলাচল করতে পারছি না, খুব সমস্যায়, খুব দুর্ভোগে দিন চলছে। করোনা এবং শীতের প্রকোপের কারণে এখন ব্যবসা হালকা হয়ে গেছে, চলা খুব কষ্টকর হচ্ছে। দুদিন মৃদু শৈত্যপ্রবাহের পর এখন মাঝারি শৈত্যপ্রবাহের কবলে দেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড়। বিকেল থেকেই চারপাশ ঢেকে যায় ঘন কুয়াশায়। রাতের তাপমাত্রা থাকছে 10 ডিগ্রির নিচে। পশ্চিমা জেলা মেহেরপুর, চুয়াডাঙ্গায়ও একদিনের ব্যবধানে কমেছে তাপমাত্রা। দুর্ভোগে আছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। দরিদ্রদের কাছে শীত বস্ত্রের সহায়তা এখনো পৌঁছেনি অনেক এলাকায়। খুব শীত ভাই, আর কি টাটি যাচ্ছে, হাত পাকে টাটি খুশি পড়ে যাবে, এত পরিমাণ শীত, মানে হাতে কোনো কাজ করছে না। সরকার শুনে যে মেলা কিছুই দিয়েছে, কম্বল হ্যান আমরা তাই পর্যন্ত কিছুই পেলাম না। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও কমতে পারে। এই মাসের শেষের দিকে অর্থাৎ 25 তারিখের পরে অথবা জানুয়ারির শুরুতে কোনো জায়গার তাপমাত্রা 6 নিচে নেমে যেতে পারে। আমরা নর্মালি 6 নিচে গেলে বলি আমরা সিভিয়ার শৈত্যপ্রবাহ অর্থাৎ তীব্র শৈত্যপ্রবাহ। এটা অনেক জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গ, রাজশাহী, রংপুর, যশোর, কুষ্টিয়া এইসব জায়গায় তাপমাত্রা 6 নিচে নেমে যেতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে উত্তরের জেলাগুলো ছাড়াও ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর ও কুষ্টিয়ার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশমিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোল্ডেন মনির সংশ্লিষ্ট সাবেক গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ 4 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। শিগগিরই তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হবে। দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি বলছে টিআইবি। রাজধানীতে 200 প্লটের মালিক গোল্ডেন মনির। এছাড়াও 610 কোটি টাকার অবৈধ সম্পদ দেখিয়ে তার সম্পদের হিসেব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। কিভাবে গোল্ডেন মনির বিপুল সম্পদের মালিক হলো তা খতিয়ে দেখছে দুদক। অভিযোগ আছে দুর্নীতির মাধ্যমে গোল্ডেন মনিরের বিশাল সম্পদ অর্জনে সহযোগী হিসেবে কাজ করেছে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সহ অনেকে। এই অভিযোগে এরই মধ্যে 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক, যার মধ্যে 4 জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে সংস্থাটি। এই 4 জন হলেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, রাজক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সিবিএ নেতা আব্দুল মালেক ও আব্দুল জলিল আকন্দ। এই মাসের মধ্যেই তাদের আয়কর নথি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসেবের তথ্য জমা দিতে বলা হয়েছে। আমরা সমস্ত প্রক্রিয়া শেষ করতে সময় লাগে বিধায় আমরা সকলের কাছে সেইভাবে উপস্থিত হইনি। তবে এই অপরাধগুলো আমাদের নিজস্ব প্রক্রিয়ায় চলমান রয়েছে এবং মামলা নিখুঁতভাবে পরিচালনা এবং দায়ের করার স্বার্থেই আমাদের সময়ের প্রয়োজন হয়। টিআইবি বলছে দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। এই সম্পৃক্ততার কারণে সংশ্লিষ্ট সকলকেই জবাবদিহিতে আনতে হবে। শুধুমাত্র যারা ফ্রন্ট লাইনে বা প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচারে আনতে হবে, কিন্তু শুধুমাত্র তাদের মধ্যে এটি সীমাবদ্ধ থাকলে সেটা কখনোই পর্যাপ্ত হবে না বলে দেশবাসী মনে করবে। গোল্ডেন মনিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আরও অন্তত 1 ডজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে বাড়ছে শীতের প্রকোপ। রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানে ভয়াবহ শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। দিল্লিতে শুক্রবার তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল, যা এই মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে রাজধানীতে।
শনিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের 3 ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে যায়। জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে গত 12 ডিসেম্বর থেকে শুরু হয় তুষারপাত। তবে রোববার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে ধারণা দেশটির আবহাওয়া বিভাগে। অ্যাডিলেইডে দিবারাত্রির টেস্টে 36 রানে অল আউটের লজ্জায় পড়ল ভারত। এটি ইতিহাসের আর ভারতের চতুর্থ সর্বনিম্ন টেস্ট ইনিংস। কামিন্স হ্যাজেলউড পেস জুটির তোপের মুখে ভারতের একজন ব্যাটসম্যানও 2 অঙ্কের রান করতে পারেননি। 8 উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। 01844904420 মোবাইল টেলিফোনের কোনো নম্বর ভেবে ভুল করবেন না যেন। এটা অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের 11 ব্যাটসম্যানদের রান সংখ্যা। 96 বছর পর আবার টেস্টের কোনো ইনিংসে দলের সব ব্যাটসম্যান 1 অঙ্কে রান করে আউট। ভারতের লজ্জার এখানেই শেষ নয়। অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকের সামনে টেস্টে নিজেদের সর্বনিম্ন 36 রানে অল আউট বিরাট কোহলিরা। হ্যাজেলউড কামিন্সের আগুনে জ্বলে পুড়ে ছাই ভারতের ব্যাটিং, যেটা সাদা পোশাকে 5ম সর্বনিম্ন স্কোরও বটে। টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের 26 রানে। 26 বছর আগে ইংল্যান্ডের লর্ডসে 42 রানে অল আউট হয়েছিল অজিত ওয়াদেকারের ভারত। সেই রেকর্ড ভেঙে এখন তীব্র সমালোচনার মুখে টিম ইন্ডিয়া। ভারতীয় গণমাধ্যম দিনটিকে ইতিহাসের কালো দিন বলে উল্লেখ করেছে। টুইটারে বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন, ভারত তার টেস্ট ইতিহাস হারিয়ে ফেলেছে। পাকিস্তানের 2 পেসার ওয়াসিম আকরাম, শোয়েব আখতারও টুইট করেছেন ভারতের এই বিপর্যয় নিয়ে। চলতি দশকে এর চেয়ে কম রানে থামেনি আর কোনো দলের ইনিংসও। দিনটা আমাদের জন্য খারাপ ছিল, কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে। 9 উইকেট হাতে রেখেও তৃতীয় দিন আমরা প্ল্যানিং অনুযায়ী খেলতে পারিনি। তবে এটা মানসিক চাপ নেওয়ার কিছু নেই। প্রথম টেস্টে যা হবার হয়ে গেছে, পরের ম্যাচগুলোতে আমাদের প্ল্যানিংগুলো বাস্তবায়ন করতে হবে। অথচ প্রথম ইনিংসে লিড ছিল ভারতের। নিজেরা 244 করে অস্ট্রেলিয়াকে 191 রানে অল আউট করে কোহলির দল। নিজের মাঠে পিছিয়ে পড়ে যেন তেতে ওঠে হ্যাজেলউড কামিন্স পেস জুটি। তাদের পেস আর সুইংয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন 80% ব্যাটসম্যান। এভাবেই ঘটে 36-এর লজ্জা। এরপর 90 রানের টার্গেটে অজিদের সহজ জয়। এমন হারের পর 26 ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে কতটা ঘুরে দাঁড়াতে পারবে ভারত, সেটাই প্রশ্ন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর সাথে শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।